মোদি ও মমতা তথা বিজেপি ও তৃণমূলের মধ্যে কি সেটিং আছে? আমরা পুরনো কথা ভুলে যাই। মোদির তো কোমরে দড়ি পড়ানোর কথা বলেছিলেন মমতা, তারপরেও সেটিং। আবার মমতাকে কখনো স্টিকার দিদি, কখনো উন্নয়নের স্পিড ব্রেকার বলেছিলেন মোদি, তারপরেও সেটিং। এখন অপারেশন সিঁদুর নিয়ে মোদিকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে নির্লজ্জ বলেছেন, তার স্ত্রীর প্রসঙ্গ টেনেও অপমান করেছেন। এরপরেও কোথায়, কিভাবে, কতটা এবং কেন সেটিং, এ নিয়েই আজকের আলোচনা। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, একটা কথা বলবো, আজ এত বিস্তারিত আলোচনা হবে এই সেটিং নিয়ে, শেষ পর্যন্ত শুনবেন। এখন দেখুন এবং শুনুন পিনাক কি বলছেন। সেটিং কখনো দেখা যায় না, সেটিংটা মনে হয়। এই মনে হওয়ার পেছনে তিনটে কারণ আছে। আমি এক এক করে তিনটে কারণ ছোট করেই আলোচনা করব, সময় কম। তবে আমাকে দর্শকরা অনেকে কমেন্টে বিভিন্ন আমার ভিডিওতে তলায় লেখেন, আসলে তো সেটিং আছে কেন্দ্রের বিজেপির সঙ্গে। এই বিষয়টা নিয়ে, কেন সেটিং, কবেকার সেটিং, এসব নিয়েই কথা। তো শুরু করব ওই প্রথম কারণটা। সেই কারণটা বলতে গেলে আমাকে দুটো গল্প বলতে হবে, ছোট ছোট গল্প, মনে করাবো, আনন্দ পাবেন শুনে। প্রথম গল্পটা শুরু 2014 সালের 5ই জানুয়ারি। নরেন্দ্র মোদী তখন গুজরাতের মুখ্যমন্ত্রী। বাংলায় ব্রিগেডে 5ই ফেব্রুয়ারি একটা জনসভা হয়েছিল। আমার মনে আছে, ওখানে পিসি সরকার, বাপি লাহিড়ী, তারা ওই মঞ্চে ছিলেন সেদিন। সেখানে তখন ভোটের ঘোষণা হয়নি, কিন্তু ভোটের হাওয়া শুরু হয়ে গিয়েছে এবং মোদী যে বিজেপির প্রধানমন্ত্রীর মুখ হবেন এটাও ঠিক হয়ে গেছে। ব্রিগেডের সভায় মোদী বলেছিলেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেনই, আগামী দিনে দিল্লিতে যদি বিজেপি সরকার করতে পারে তাহলে বাঙালির দুই হাতে লাড্ডু মিলবে। কেন বলেছিলেন? তিনি এটাও বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, আমরা তিনজনে মিলে সোনার বাংলা গড়ব। এটা কেন বলেছিলেন, এটা নিয়ে কোনো আলোচনা ছাড়াই সিপিএম তখনই সেটিং 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 গান গাইতে শুরু করে। দেখুন, প্রথম হচ্ছে 2014 সালের ভোট। তখন সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন প্রথমবার এবং তখন তৃণমূলের ব্যাপক হাওয়া। সেই ভোটে মমতাকে বাংলা থেকে সরানোর কোনো প্রশ্ন ছিল না। মোদীর লক্ষ্য ছিল প্রথমবার প্রধানমন্ত্রী হওয়া এবং অনেকদিন পরে বিজেপি যাতে কেন্দ্রে সরকার গড়তে পারে। সবাই বলছিল সরকার হবে, কিন্তু তৃণমূল প্রথম থেকে বলে আসছে সরকার হবে না। এবার দেখুন, সেই সময়ে মোদী যেটা চেয়েছিলেন, পরবর্তীকালে আমার যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে যে প্রণব মুখোপাধ্যায় একজন বাঙালি, রাষ্ট্রপতি আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে সরানো এখন যাবে না, আর আমি, তিনজনে মিলে একসাথে বাংলার উন্নয়ন করব। তাছাড়াও বিজেপির একটা নীতি ছিল সেই সময় যে পুরনো যারা জোট সঙ্গী, কারণ দীর্ঘ সময় তৃণমূল বিজেপির সঙ্গে এনডিএর শরিক ছিল, পুরনো শরিকদের আক্রমণ করা হবে না, এই নীতিটা নিয়েছিলেন। কিন্তু তাতেই সেটিং সেটিং রবট। কিন্তু সকলে ভুলে যায়, বিশেষ করে সিপিএম অতীত বড় ভুলে যায়। আমার মনে আছে যে শ্রীরামপুরের একটা সভা হয়েছিল মে মাসে ওই বছরই 2014 সালে। সেই সভা থেকে মোদী প্রথমবার বললেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে আর থাকা যাবে না, আমি ক্ষমতা এলে তাকে চলে যেতে হবে। একই সঙ্গে শুধু ওখানে না, আরেকটা বাঁকুড়ার তামলিবাদে একটা সভা হয়েছিল, আমি শ্রীরামপুরেরটা নিজে ছিলাম। তো সেখানে তিনি বলেছিলেন যে পাসপোর্টের রং তাদের যাই হোক, বিশ্বের কোথাও যদি কোনো হিন্দু বিপদে পড়ে তাকে আশ্রয় দেবে ভারত, আর ভারতে যারা অনুপ্রবেশকারী শরণার্থী নয় তাদেরকে ফিরে যেতে হবে। এর একটা ভুল ব্যাখ্যা হয়েছিল। ভুল ব্যাখ্যা হয়েছিল যে বাংলাদেশ থেকে যারাই এসছেন তাদেরই নাকি মোদী এখান থেকে সরিয়ে দেওয়ার কথা বলছেন। এটা বলতে গিয়ে, এবং মোদী বলেছিলেন ভোট ব্যাংকের কথা ভেবেই তৃণমূল এখানে অনুপ্রবেশকে সমর্থন করে। এর পরের দিনই কৃষ্ণনগরের কারবালার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেখান থেকে তিনি বললেন নির্বাচন কমিশনকে বলবো তাকে গ্রেপ্তার করা হোক। শুধু এখানেই থামেননি মমতা, তিনি বলেছিলেন যে মোদীর কোমরে দড়ি দিয়ে নিয়ে যাক। তারপরে কাকুরগাছি, কলকাতার কাকুরগাছিতে মোদীর একটি জনসভা হয়। সেই জনসভায় মোদী এসে হাসতে হাসতে, দিদি
ও দিদি বলেন দিদি, ও দিদি, ওই তখন প্রথম শোনা যাচ্ছে। তখন তিনি বলেছিলেন, কেন কষ্ট করে আবার দড়ি কিনে আমার কোমরে পড়াবেন, আমি তো এখানেই আছি, আমি জেলে ঢোকাবেন, নিয়ে যান। এবং মজা করে কটাক্ষ করেছিলেন আসলে যে 100 টাকার দড়ি কিনতে গিয়ে তো 10,000 টাকার টেন্ডার ডাকা হবে বাংলায়। আবার সারদা কোম্পানি, তখন মনে আছে সারদা কেলেঙ্কারি, সারদা কোম্পানিকে সেই টেন্ডার দেওয়া হবে, সেই টেন্ডারে দড়ি আসবে, গুণমান ভালো নয় বলে আবার টেন্ডার হবে, আবার নতুন টেন্ডারে 10,000 টাকার দড়ি হবে। এতে বাংলার মানুষের ওপর বোঝা পড়বে, তার চেয়ে আমাকে বলবেন আমি নিজে এসে জেলে ঢুকে যাব। এখানেই না, মোদির তো দুটো হাত বক্তৃতার সময় চলে, আমার মনে আছে দুটো হাত দুপাশে করে তিনি বলছেন আমি বাংলার জেলে ঢুকে গেলে খুব ভালো হবে, আমি জেলে গিয়ে বাংলা শিখবো, এত মিষ্টি ভাষা, আমার তো কপাল খুলে যাবে, এরকম বলেছিলেন মোদি। বুঝুন, লড়াইয়ের টক্করটা তখন শুরু হচ্ছে। তখন আমার মনে আছে তখন নিয়মিত প্রেস কনফারেন্স হতো, তৃণমূল ভবনে করতেন ডেরেক ওব্রায়েন, তিনি বলেছিলেন মোদির দুঃস্বপ্ন হয়ে যাবে, এই যে ক্ষমতায় আসবেন বলছেন 16ই মে দুঃস্বপ্ন শেষ হয়ে যাবে। কিন্তু কি হলো, বিজেপি সেবার বাংলায় 2টি আসন জিতলো, বামেরা কমে 2-এ চলে গেল, এবং দেখা গেল বিজেপি আসন 2টো পেয়েছে, কিন্তু বিজেপির ভোট অনেকটা বেড়ে গেছে এক লাফে। এবং ভয় পেলেন মমতা, 2014 সালেই মমতা ভয় পেলেন, কারণ তখন কংগ্রেস এবং বামেরা গোটা দেশে টিম টিম করছে, এবং একটা 282 আসন নিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতা এলেন সেবার। এই যে ক্ষমতা এলেন, এখানেই শুরু হলো দ্বিতীয় সেটিং এর গল্প। এবার সেটিং এর গল্পটা শুনুন। একটা ঐতিহাসিক দিন বাংলার জন্য, সেটা হচ্ছে 2014 সালের 10 জুন। সদ্য 16ই মে রেজাল্ট, সদ্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন নরেন্দ্র মোদী। আপনাদের স্মরণ করিয়ে দিই সেই ঐতিহাসিক দিনটা। নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে তখন বামফ্রন্টের চেয়ারম্যান ছিলেন বিমান বসু, তার নেতৃত্বে বাম নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে নিয়ে এলেন। ডেকে নিয়ে সেদিনকে মেনুতে নাকি ফিশ ফ্রাই ছিল, আরো অনেক কিছু ছিল সেখানে, সব প্রতিনিধি দলকে ক্রিম রোল ছিল, ক্রিম রোল আর দার্জিলিং চা, এসব খাইয়ে মমতা বোঝালেন যে আপনারা ঘর রক্ষা করুন, বিজেপি তো আপনাদের ভোটগুলো নিয়ে নিয়েছে, আমাদের ভোটেও কলকাতার আশপাশ অঞ্চলে, শহরাঞ্চলে আমাদের ভোটেও ধস নেমেছে, তো চলুন একসাথে চলা যাক, আপনারা আপনাদের গড় রক্ষা করুন, আমরা আমাদের গড় রক্ষা করি, বিজেপিকে আর বাড়তে দেওয়া যাবে না। তখন আমার মনে আছে বিজেপির নেতা, রাজ্য নেতা শ্রমিক ভট্টাচার্য, তিনি তখনও দলের প্রধান মুখপাত্র ছিলেন, তিনি বলেছিলেন, আমরা তো আগেই বলেছিলাম এই মিটিং এ আগেই যে বামের সাথে তৃণমূলের একটা সেটিং আছে। মনে রাখতে হবে তখন তার আগেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন। তো এই যে সেটিং, এইখানে দেখুন বামেরা যখন ক্ষমতার থেকে অনেক দূরে, তখন বামেরা দেখতে পায় যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা সেটিং আছে, তারা বিজেমূল বলে। আবার বিজেপি যখন ক্ষমতা থেকে দূরে ছিল, তখন বিজেপি দেখতে পেত যে বামেদের সঙ্গে তৃণমূলের একটা সেটিং আছে। আবার যখন তৃণমূল ক্ষমতার থেকে অনেক দূরে ছিল, তখন তারা দেখতে পেত এই রাজ্যের বামফ্রন্ট সরকারের সাথে দিল্লিতে কংগ্রেসের একটা সেটিং আছে, বোঝাপড়া করে চলে। তার জন্যই তো সুব্রত মুখোপাধ্যায়কে তরমুজ বলা হতো, বাইরেটা সবুজ কংগ্রেসের মতো, ভেতরটা লাল। সুতরাং সেটিং এর প্রথম তত্ত্বটা আমি আপনাদের কাছে পরিষ্কার করলাম, যে সেটিংটা না দূর থেকে একটু দেখাও যায় না, অনুভব করা যায়। 2019 সালে এরপর বিজেপির দ্বিতীয়বারের ভোট হচ্ছে লোকসভায়, মোদী ক্ষমতায় আসবেন। শিলিগুড়িতে মোদী মমতাকে প্রথম বললেন স্পিড ব্রেকার, মানে উন্নয়ন থমকে দিচ্ছেন। তারপর আবার রানাঘাটে একটা সভা করলেন, সেখানে বললেন স্টিকার দিদি, মানে তখন দিদি 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 করে মোদী আক্রমণ করে শেষ করে দিচ্ছেন। তবুও কিন্তু তখন বলা হচ্ছে সেটিং আছে। মোদী 303 আসন নিয়ে ক্ষমতায় এলেন। তার আগে এরকম বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের গায়ে নিজের নাম জুড়ে দিয়ে প্রচার করছেন বাংলার প্রকল্প বলে। এইসব বলেও সে বছর 2019-এ এই রাজ্যে বিজেপি দারুণ ফল করলো। মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের যেটা বুঝিয়েছিলেন সেটা কাজে লাগলো না, তাদের ভোট তো গেলই, উল্টে তৃণমূলের ভোটও কমলো, কমে বিজেপির উত্থান হলো। এই যে যারা সেটিং করেন না, তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। এই যে 100 দিনের কাজের হিসেব না দিলে টাকা দেব না, তো দেব না, এখনো দেয়নি, সেটিং। আবাস যোজনার দুর্নীতি বন্ধ না হলে টাকা দেব না, হয়নি, বন্ধ টাকা। গ্রাম সড়ক যোজনার নাম বদলে দিলে টাকা দেব না,
সেটিং থাকলে কেন্দ্র এসব করতো, তৃণমূল সরকারকে ইচ্ছা মতো চুরি করতে দিত। আর তৃণমূলকে এইভাবে নেতা নিয়ে এসে 2021 সালের আগে বিজেপি ভাঙতে চাইতো না। মমতাও যদি সেটিং থাকতো, এই নিজেই 50 দিনের কাজ প্রকল্প চালু করেছেন, চলবে না, কেন্দ্রের আয়ুষ্মান যোজনা মানি না, আমার স্বাস্থ্য সাথী থাকবে, আমি নিজেই রাস্তা বানাবো, কেন্দ্রের টাকা চাই না। এমন অনেক উদাহরণ আছে। সেটিং থাকলে কেউ এটা করে কিনা আমি প্রশ্ন করছি। কেউ বিজেপির বিধায়ক কিনে নেয় একটার পর একটা। আপনার কি মনে হয় এসব দেখে সেটিং আছে? আপনার মন্তব্য লিখুন কমেন্ট বক্সে। বন্ধুরা, গত 11 বছরে মোদী মমতা অনেকগুলি প্রশাসনিক সভায় এবং বৈঠকেও তারা হাজির থেকেছেন, কিন্তু সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন করে উপস্থাপন করেছেন যেন সেটা একটা সেটিং। এটা হচ্ছে দ্বিতীয় সেটিং এর, প্রথমটা বলেছি, এবার দ্বিতীয় কারণটা বলছি। কেন মনে হয় তখন এমন করে কথা বলেছেন, তাতে মনে হয় এই বুঝি সেটিং হয়ে গেছে। করোনার টাকা, আমফানের টাকা এসব নিয়ে আলোচনা করতে 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি 77 আসন পেল, তৃণমূল তৃতীয়বার ক্ষমতা এলো। তার পরেই নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে একটা বৈঠক করলেন। এই যে বৈঠকটা, সেই বৈঠকটায় মমতা নানা কিছু বললেন, বলার শেষে বললেন যে সাংবাদিক সম্মেলনে আমি প্রধানমন্ত্রীকে বলেছি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে আমাদের, সেখানে ওনাকে আমন্ত্রণ জানিয়েছি এবং উনি উদ্বোধন করবেন, কথা দিয়েছেন, রাজিও হয়ে গেছেন। सुनून, मैंने हमारा जो बीजीबीएस होगा 21 अप्रैल में कोलकाता में, और बीजीबीएस कॉन्फ्रेंस में हम प्राइम मिनिस्टर को इनवाइट किया है टू इनॉग्रेट द कॉन्फ्रेंस 21 अप्रैल। पीएम ने एक्सेप्ट किया है इनविटेशन। এই বক্তব্যটা মমতা যখন বলেন তখনই বিজেপি নেতারা বলেছিল এটা একটা ধোঁয়াশা তৈরি করলেন, আদৌ এরকম কথা হয়নি। এটা শুধু এমন একটা ভাব। আর এদিকে তো কংগ্রেস, সিপিএম, ওই তো সেটিং, মোদি আসছেন, ভোটে হেরে গেছে, এখন মোদি সেটিং করতে আসছেন বিজিবিএস এ। পরে দেখা গেল, আপনারা দেখুন খবরের কাগজের কাটিং আমি রেখে দিয়েছি, রাজ্য সরকারের যে বিজিবিএস এর আমন্ত্রণ পত্র ছিল তাতে মোদির নাম উল্লেখই ছিল না এবং কোনো কথা সরকারের তরফ থেকে বলা হয়নি। অথচ বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছিল সিপিএম আর কংগ্রেস, সেটিং সেটিং সেটিং। এটা হচ্ছে ক্ষমতা থেকে দূরে থাকার অসুখ, একটা অসুখ এটা। এইবার ওই বৈঠকের সময়টা একবার খেয়াল রাখুন। 2021-এ মনে রাখতে হবে বৈঠকটা হয়েছিল 24শে নভেম্বর। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন। এরপরে ভোট করতে হবে, উপনির্বাচনে মুখ্যমন্ত্রী হয়েছেন, 6 মাসের মধ্যে তাকে জিতে আসতে হবে। কিন্তু করোনা পরিস্থিতি এত বেড়ে গেছে, ট্রেন চলছে না, কিছু চলছে না, নির্বাচন কমিশন ভোট ঘোষণা করতে পারছে না। 6 মাসের মধ্যে ভোট না হলে সাংবিধানিক সংকট দেখা দেবে। এরকম পরিস্থিতিতে সেপ্টেম্বরের শেষ দিকে ভবানীপুরে উপনির্বাচন হলো, মুখ্যমন্ত্রী স্বস্তি পেলেন। ঠিক এরপরেই মোদির সঙ্গে দেখা করতে মমতা দিল্লি যান, গিয়ে বলেন করোনার টিকা ইত্যাদি আলোচনা এবং বিজিবিএস। কিন্তু দুর্জনেরা বলেন ওই সময় মোদির কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়েছিলেন মমতা। আমি জানি না, দুর্জনেরা বলেন সময় মতো ভোট হওয়ায় মুখ্যমন্ত্রী যে চেয়ারে বসে থাকতে পারলেন এর জন্য নাকি কৃতজ্ঞতা স্বীকার করতেই তিনি দিল্লি গিয়েছিলেন। ধন্যবাদ জানিয়ে বেরিয়ে তারপরে ভুলভাল বলেন, এটা বিজেপিও দাবি করে। এর আগে যখন প্রধানমন্ত্রী প্রথমবার ক্ষমতা এলেন 2014 সালে, তখন তো তৃণমূল একদম যাচ্ছে তাই বলছে। 2015 সালের 9 মার্চ একটা বৈঠক হয় মোদি এবং মমতার। আমি সেই সময়েরও খবরের কাগজের ক্লিপিংটা আপনাদের দেখাবো। বৈঠকের আগে বাংলায় সেটিং 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 চলছে। তখন মোদি একটা কথা বলেছিলেন সংবাদ মাধ্যমকে, আমি এটা মানে প্রধানমন্ত্রীর বক্তব্য, এটা কোনোভাবেই কোট আনকোট বলি, পশ্চিমবঙ্গের আর্থিক সংকট মানে কিন্তু ভারতের অর্থনীতির সংকট। আমাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার দায়িত্ব দিয়েছে মানুষ, সেই দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের কাছেও। তাই মুখ্যমন্ত্রী কি চাইছেন তা শুনতে আমি আগ্রহী। আনন্দবাজার পত্রিকায় খবরটা ছাপা হয়েছিল। প্রধানমন্ত্রীর বক্তব্য তো ভুলভাল ছাপা যায় না। মোদি এই যে নীতিটা নিলেন সবাইকে ডেকে কথা বলা, তার জন্যই না 2019-এর ওই ফল। প্রথম থেকেই না মোদি আসলে দুজন মানুষ, একজন মোদি প্রধানমন্ত্রী, তিনি প্রশাসক, আর একজন বিজেপি নেতা। প্রধানমন্ত্রী মোদি নীতি আয়োগের বৈঠকে সব মুখ্যমন্ত্রীদের ডাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় যান না সেটা আলাদা প্রশ্ন, তার জন্য মোদি যে খানিক রুষ্ট কদিন আগেই বাংলায় এসে বুঝিয়ে দিয়ে গেছেন। আবার কেরলের সিপিএম এর যে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, যোগী আদিত্যনাথ, অসমের হিমন্ত বিশ্ব শর্মা,
সকলেই না মোদির চোখে এক থাকেন ওই বৈঠকগুলোতে, সবাই বলার সুযোগ পান। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য কয়েকবার বলেছেন যে ওই করোনার সময় বৈঠকে তাকে নাকি অল্প সময় বলতে দেওয়া হয়েছিল, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, সব অভিযোগ তিনি তোলেন, এটা আলাদা প্রশ্ন। কিন্তু তাদেরও এই প্রশ্ন যখন তোলা হচ্ছে তারপরেও কি বলবো সেটিং আছে। এই যে সেটিং নেই তার একটা বড় প্রমাণ নবান্নের আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আপনাদের সেই মিটিংটার কথা মনে আছে? রাজ্যের বিপর্যয় নিয়ে একটা বৈঠক হয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলাপন বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বৈঠকে, মাঝখানে উঠে চলে আসেন মমতা, আলাপন বন্দ্যোপাধ্যায় মমতার সঙ্গে চলে আসেন, যেটা তিনি পারেন না একজন আইএএস হিসেবে। তার জন্য আজও আইএএস হিসাবে অবসর নেওয়ার পরেও তিনি তার সুযোগ সুবিধা, পেনশন ইত্যাদি নাকি পান না। এই বয়সেও তাকে নবান্নে ফাইল ঘাটতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যবস্থা করে রেখেছেন তার জন্য। এরপরেও বলবেন সেটিং। প্রধানমন্ত্রী মোদির কথা বললাম, আর যে দ্বিতীয় মোদি তিনি রাজনৈতিক নেতা, বিজেপি নেতা, তিনি সবসময় চাইবেন তার দল ক্ষমতায় আসুক, রাজ্যের তৃণমূল থাকুক, তিনি কখনোই চাইবেন না। তিনি সম্প্রতি আলিপুরদুয়ার থেকেই রাজ্যের 5টা সংকটের কথা বলেছেন। তার মধ্যে বেকারত্ব আছে, মহিলাদের ওপর অত্যাচার আছে, মানুষের অধিকার মানে আবাস যোজনা ইত্যাদি ছিনিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, সেখানে এই রাজ্যের দুর্নীতির কথা বলা হয়েছে। সেই প্রসঙ্গে মোদি একটু পাকিস্তানের কথাও বলেছে। তারপরেও সবাই বলবে সেটিং। হ্যাঁ, সেটিং এই কারণে বলা যেতে পারে যে মোদি সরকার গত 10 বছরে, তার আগে 10 বছর যে মনমোহন সিংহের ইউপিএ সরকার ছিল তার তুলনায় বাংলাকে 4 গুণ বেশি, এখনো পর্যন্ত 8.27 লক্ষ কোটি টাকা এই রাজ্যকে দিয়েছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য। এটাকে যদি সেটিং বলেন তাহলে সেটিং আছে। যদিও মোদি বলেছেন পশ্চিমবঙ্গের মানুষের প্রতিও, এটা ভারতেরই যেহেতু একটা রাজ্য তাই তার সমান দায়িত্ব আছে বিজেপি শাসিত রাজ্যগুলোর মতো, কিন্তু হিসেব না দিলে টাকা দেওয়া যাবে না। সেটিং। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মোদির মতো দুজন নয়, উনি একজনই। উনি রাজ্যের মুখ্য সচিবালয়, সেখানে বসে পিছনে জাতীয় পতাকা রেখে নির্দ্বিধায় প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন। এমনকি নবান্নে উনি অন্য দলের লোকজনকে জয়েনও করিয়েছেন। পুরনো ইতিহাস ঘাটলে পাওয়া যাবে, মৌসম বেনজির নূর তৃণমূলে যোগ দিয়েছিলেন রাজ্যের সচিবালয়ে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে তিনি ব্যক্তিগত আক্রমণ করতে পারেন মোদীকে। তিনি মনে করেন আসলে নবান্নটা তার দলেরই একটা দফতর, তার দলের কার্যালয়, পার্টি অফিস। পাকিস্তানকে জবাব দেওয়া সেনাবাহিনীর যে সফল অভিযান অপারেশন সিঁদুর, সেটাই সিঁদুর নাম নিয়ে উনি খুব ক্ষিপ্ত, কিন্তু সেটা নিয়ে কটাক্ষ করতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীকে কি বললেন একবার শুনুন। বাংলা 1,75,000 কোটি টাকা আপনার কাছে পায়, আগে দেবেন তারপর মুখ খুলবেন, লজ্জা করে না? কার্যত উনি প্রধানমন্ত্রীকে বলছেন লজ্জা করে না, উনি নির্লজ্জ বলছেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এইরকমই হয়। তিনি মুখ্যমন্ত্রী মমতা এবং তৃণমূল নেত্রী মমতাটা গুলিয়ে ফেলেন। তার জবাবটা না, মমতাকে জবাব দিয়েছিলেন অমিত শাহ, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সেই জবাবটা দিয়েছিলেন তিনি রাজনৈতিক মঞ্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির কর্মী সভা থেকে। বলেছিলেন, दीदी कब तक बचाओगी उनको? मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है 26 में। বন্ধুরা, এবার আমি আমার তৃতীয় উত্তরটা দেব, সেটিং নিয়ে তৃতীয় উত্তর। সেটা হচ্ছে, আমাকে অনেক দর্শকরা কমেন্টে লেখেন আপনি এত কথা বলছেন, আসলে ভেতরে ভেতরে সেটিং আছে। এর কারণ হচ্ছে এই রাজ্যের বহু মানুষ অধীর অপেক্ষায় আছেন তৃণমূল কবে যাবে। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চান বহু মানুষ, আমি এটা কমেন্ট পড়ে বলছি, আমি বুঝতে পারছি। এবং এই মানুষরা তাদের পছন্দ মতো কিছু না হলেই, তার পছন্দ মতো কেন্দ্র কোনো পদক্ষেপ না করলেই তারা মনে করেন এটা সেটিং আছে, এটা মনে হয়। এটা কিরকম জানেন তো, যে পরীক্ষায় রেজাল্ট খারাপ হলেই আমরা বলতাম স্যার না কিপ্টের মতো করে নম্বর দিয়েছে, ঠিক করে নম্বর দেয়নি। আবার অফিসে আমি ভালো কাজ করেছি অথচ আরেকজনকার প্রমোশন হয়ে গেছে আমার বদলে, তখন আমরা বলি ওর সঙ্গে বসের সেটিং আছে। এটা এক ধরনের ঈর্ষা, এটা হয়, এটা মানুষ মাত্রই হয়, সমাজেরও হয়, সেটাই হচ্ছে। দেখুন, যদি সেটিং থাকতো, সব থেকে ভালো বিজেপির সঙ্গে এনডিএ জোটে না থাকা দল হিসেবে সম্পর্ক ভালো ছিল নবীন পট্টনায়কের বিজু জনতা দল। সে বিজেডি কে ওড়িশা থেকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে কি সেটিং থাকলে হতো, কিন্তু বলা হতো
নবীন পট্টনায়কের সঙ্গে দারুণ সেটিং আছে। আর দেখুন, এইটা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে মোদির দিল্লিতে ক্ষমতায় থাকা না থাকার কোনো প্রশ্নই নেই। এখন কেন মোদি সেটিং করতে যাবেন? দেখুন, যখন রাজ্যসভায় দুর্বল ছিল বিজেপি প্রথম দফাতে, তখনই 370 ধারার বিল মানে বাতিল করার বিল রাজ্যসভায় পাশ করিয়ে বিজেপি দেখিয়ে দিয়েছে তারা পারে। এবার বিজেপি অনেক কম শক্তি নিয়ে ক্ষমতায়, তার মধ্যে ওয়াকফ সংশোধনী করিয়ে দেখিয়ে দিয়েছে তারা পারে। কোনো দলের উপর নির্ভর করতে হয় না। ওয়াকফ নিয়ে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল, যদিও এখন চুপ তৃণমূল কংগ্রেস। তাহলে সেটিং কোথায়? বললাম না, সেটিং দেখা যায় না, সেটিংটা অনুভব করা যায়। যখনই মনে হয় কিছু হচ্ছে না তাহলে সেটিং আছে। আসলে আপনারা দর্শকদের অনেকে যারা চাইছেন যে আপনারা কেউ বা কাউকে চাইছেন তারা জেলের ভেতরে থাক, অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তৃণমূলে তারা সবাই জেলে গেছেন বা রয়েছেন। কিন্তু এর পরেও আপনারা যাদের বা যাকে জেলের ভেতরে দেখতে চাইছেন তাদেরকে সেটিং এর জন্য বাইরে রাখার কোনো কারণ নেই। আমি মনে করি যদি এরকম ব্যাপার থাকে, কারো বিরুদ্ধে অভিযোগ আছে তাই সিবিআই ইডি গ্রেফতার করতে চাইছে, তার জন্য যদি অমিত শাহ বা নরেন্দ্র মোদীর কাছে অনুমতি চাওয়া হয়, তারা অনুমতি দেবেন না, এটা হতে পারে না। আচ্ছা, কিছু সমস্যা আছে তার জন্যই গ্রেফতার করা যায় না। আবার যদি গ্রেফতার করা হয় তখন এই মানুষেরাই যারা কেন হচ্ছে না সেটিং বলছিলেন, তারাই বলবে ওই দেখেছ বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। তাই আমি বলছি, যদি সিবিআই বা ইডি বুঝতে পারে যে অভিযোগ প্রমাণ করা যাবে, তাহলে আপনারা যাদেরকে জেলের ভেতরে দেখতে চাইছেন তারা জেলেই থাকবেন, কোনো সেটিং তাদের বাঁচাতে পারবে না। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন, আর শেয়ার করবেন বন্ধুদের যদি ভালো লাগে, আর খারাপ লাগলে শত্রুদের। আপনারা খুব খুব ভালো থাকবেন।